হিমালয়ান রেঞ্জে যতগুলো নদী আছে, তিনটে নদী, মেন তিনটে নদীর উপনদী, শাখা নদী, সমস্ত কিছু, এর বাইরে একটা কোয়েশ্চেনও এর বাইরে যাবে না। আমি আবার বারবার বলছি, একটা কোয়েশ্চেন, নট আ সিঙ্গেল ওয়ান, একটা কোয়েশ্চেন, কারণ যা যা ডিটেলস আছে সব ডিটেলস কিন্তু এখানে কভার করা আছে। নট আ সিঙ্গেল ওয়ান, একটা কোয়েশ্চেন। যে পরীক্ষায়, যে এক্সামে নদী, হিমালয়ের নদী থেকে যে এক্সাম, যত কঠিন এক্সাম করুক না কেন, এর বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম, তাই না? ইন্ডিয়ান রিভার সিস্টেম, বেসিক্যালি ইন্ডিয়ান রিভার সিস্টেম দুটো ভাগে ভাগ করে দেখা হয়, মানে দুটো ভাগে ভাগ করে আমরা করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম বা হিমালয় থেকে উৎপন্ন নদী, আরেকটা হচ্ছে পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদী। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা উপরের দিকের, মানে হিমালয় থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে সেই নদীগুলোর উপরে, সেই নদীগুলো নিয়ে আজকে ডিসকাস করব। হিমালয় থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে, মানে উৎপন্ন হয়েছে, সেই নদীগুলোর মধ্যে খুব একটা বেশি কিছু নেই, মানে মাত্র তিনটে নদীই আছে। কিন্তু এই তিনটে নদীরই যতগুলো ট্রিবিউটারিজ আছে বা উপনদী, শাখা নদী যা আছে, সেইগুলোই আমাদের পড়তে অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা আজকে এই শুধুমাত্র হিমালয় থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে সেই নদীগুলো নিয়ে আজকে ডিসকাস করব। হিমালয় থেকে মোটামুটি তিনটে নদী উৎপন্ন হয়। একটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস রিভার বলি একটাকে, একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর একটা গঙ্গা নদী, ঠিক আছে? তো এই তিনটে নদী, সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র, এই তিনটে নদী, তাদের অনেকগুলি উপনদী আছে এবং শাখা নদীও আছে, সেই সবগুলোই এখানে আমরা দেখব। তাহলে তিনটে প্রধান প্রধান নদী কি? একটা হচ্ছে ইন্দাস, একটা হচ্ছে গঙ্গা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, মানে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার কতগুলো ট্রিবিউটারিজ রয়েছে, তার উপনদী কতগুলো রয়েছে, শাখা নদী কি রয়েছে, সেটা আমরা চলো একটু দেখে নিই। বলছে এটি তিব্বতের মানস সরোবর থেকে, মানস সরোবর হ্রদের কাছে কৈলাস পর্বতমালার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, না মানসরোবর থেকে উৎপত্তি হয়েছে। ইট রাইজেস নিয়ার লেক মানসরোবর, ঠিক আছে? তো মানসরোবরের কাছ থেকে এটার উৎপত্তি হয়েছে। মানসরোবর কোথায়? তিব্বতে। তিব্বতের মানসরোবরের কাছ থেকে এটি ভারতে প্রবেশ করছে করছে এবং লাদাখ এবং জাস্কার পর্বতমালার মধ্য দিয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হতে থাকে। তাহলে ইন্ডিয়াতে যখন প্রবেশ করছে, তার মানে মানসরোবর থেকে উৎপত্তি হয়ে ইন্ডিয়াতে ঢুকছে। ইন্ডিয়াতে ঢুকে কোথা থেকে ঢুকছে, না জাস্কার আর তোমার লাদাখ, এই দুটো জায়গা, জাস্কার আর লাদাখের মাঝখান দিয়ে, পর্বতমালার মাঝখান দিয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে, আমরা তারপরে জানি যে এটার কিছুটা পার্ট থাকছে ইন্ডিয়াতে এবং কিছুটা ম্যাক্সিমাম পার্ট যেটা, সেটা তোমার চলে যাচ্ছে কোথায়? পাকিস্তানে। তো অ্যাকচুয়ালি এর লেন্থ হচ্ছে, এই নদীর, সিন্ধু নদীর টোটাল লেন্থ কত? সিন্ধু নদীর টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার, 2880 কিলোমিটার। এটা মাথায় রাখবে। সিন্ধু নদীর টোটাল লেন্থ কত, দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। কিন্তু তার মধ্যে ভারতবর্ষে কতটুকু আছে? 1114, মানে 1114 কিলোমিটার আমরা পাই ইন্ডিয়ার মধ্যে। আর বাকিটা কোথায়? বাকিটা পাকিস্তানে। এবং পাকিস্তানের মধ্যে দিয়ে বাল্টিস্তান হয়ে এই নদীটা কোথায় গিয়ে পড়েছে, না এর পতনস্থল। দুটো জিনিস জিজ্ঞেস করে কোয়েশ্চেন, একটা হচ্ছে উৎপত্তি স্থল আর একটা হচ্ছে পতনস্থল, কোথায় গিয়ে পড়েছে। তাহলে সিন্ধু নদী কোথায় গিয়ে পড়েছে? পড়েছে হচ্ছে তোমার আরব সাগরে গিয়ে, ঠিক আছে? তো আমাদের পশ্চিম দিকে, যেহেতু ম্যাপ যদি আমরা দেখি, তাহলে ম্যাপের দেখবো পশ্চিম দিকে যে নদী, সেই পশ্চিম দিকের নদী, আমি ম্যাপটা তোমাদের একবার দেখাই। এইখানে দেখো, এইটা হচ্ছে তোমার সিন্ধু নদী। সিন্ধু নদী এইখানে হিমালয়, এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে হিমালয়ের এই জায়গাটা থেকে, এটা ইন্দাস, এটাই সিন্ধু নদী। তো এইখানে হিমালয়ের ওপার থেকে তিব্বতের লাইন, তিব্বত থেকে এর উৎপত্তি হয়েছে। হিমালয়ের ওপার থেকে কি, তিব্বতের মানসরোবর থেকে উৎপত্তি হয়েছে। সেখান থেকে ইন্ডিয়াতে ঢুকেছে। ইন্ডিয়াতে ঢোকার পরে, এইটুকু জায়গা ইন্ডিয়াতে ঢোকার পরে, তারপরে কিন্তু সে চলে যাচ্ছে পাকিস্তান হয়ে। তার মানে ম্যাক্সিমাম পোর্শনটাই পাকিস্তানে। আর তারপরে যদি আমরা দেখি, যে এরপরে দেখবো আমরা এর কি কি শাখা নদী বা উপনদী কি কি আছে, ঠিক আছে? তো তাহলে উপনদীগুলো, ট্রিবিউটারিজ গুলো একবার দেখে নি। ট্রিবিউটারিজ গুলো কি কি? Indus river system form Panchnad বা Panjnad to accumulate water of 5 eastern tributaries, প্রত্যেকটা পূর্বমুখী, ইস্টার্ন, ঠিক আছে? তো মানে সিন্ধু নদী যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা এইমাত্র ম্যাপে যেটা দেখলাম, সিন্ধু নদীর 5টি যে উপনদীগুলো আছে, মেন 5টা উপনদী, সেই 5টা উপনদী কিন্তু পশ্চিম দিকের।
এবার কিন্তু সিন্ধুর ডান তীরেরও কিছু উপনদী আছে, বাম তীরের কিছু। এই কোয়েশ্চেনগুলো বারবার আসে যে ডান তীরের উপনদী, রাইট ব্যাংক রিভারের নাম বলো বা লেফট ব্যাংক রিভারের নাম বলো। তো যদি রাইট ব্যাংক রিভার ট্রিবিউটারিজ যদি আমরা বলি ইন্দাসের কি কি, শায়ক, গিলগিট, হুঞ্জা, নুব্রা, কাবুল, খুররাম, তোচি, গোমাল, সাঙ্গার আর কুনার। ঠিক আছে, এই কয়টা খুব কম আসে, সিন্ধু নদীর ডান তীরের উপনদী খুব কম আসে, কিন্তু যদি ইউপিএসসিতে কোনো সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলে তো সেই জন্য এটা মনে রাখার দরকার। সেটা হচ্ছে কি কি মেন যেটা আসে সেটা হচ্ছে গিলগিট আসে, ইম্পর্টেন্ট হচ্ছে গিলগিট আর হুঞ্জা, নুব্রা, এই তিনটে তোমরা বেশি করে মনে রাখবে, কারণ এই তিনটের থেকেই কোয়েশ্চেন দেখা যায় যে গিলগিট, হুঞ্জা, নুব্রা কোন নদীর উপনদী। ঠিক আছে, এবং সেই কোন নদীর উপনদী, এটা রাইট ব্যাংক ট্রিবিউটারিজ অফ সিন্ধু, মানে ইন্দাস নদীর, ইন্দাস বা সিন্ধু নদীর। লেফট ব্যাংক ট্রিবিউটারিজ গুলোই ম্যাক্সিমাম এক্সামে আসে, লেফট ব্যাংক ট্রিবিউটারিজ। তার মধ্যে কি জাস্কার, একটা জাস্কার আর 5টা পঞ্চনাদ, যেটা আগে উল্লেখ করা হয়েছে 5টা পঞ্চনাদ। পঞ্চনাদ মানে 5টা নদী, সেজন্য তাকে একসঙ্গে বলা হয় পঞ্চনাদ। কি কি সেই পঞ্চনাদ গুলো কি কি না, সতলুজ, বিয়াস, রবি, চেনাব আর ঝিলাম। বাংলায় যদি বলি সতলুজ শতদ্রু, বিয়াস হচ্ছে বিপাশা, রবি হচ্ছে ইরাবতী, চেনাব হচ্ছে চন্দ্রভাগা, আর ঝিলাম হচ্ছে বিতস্তা। আমি উপরের দিক দিয়ে যদি আসি তাহলে এটা অ্যাকচুয়ালি নিচের দিক দিয়ে উপরের দিকে উঠেছে। আমি যদি উপরের দিক দিয়ে আসি ইন্দাস নদীর পরেই কি, তাহলে সেটা পূর্ব দিকের থেকে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে আসে তাহলে কি কি পড়বে, আগে পড়বে ঝিলাম, তারপরে চেনাব, তারপর রবি, বিয়াস, সতলুজ সব থেকে লাস্টে পড়বে। আর যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই তাহলে সতলুজ, বিয়াস, রবি, চেনাব আর ঝিলাম। তাহলে এইগুলো হচ্ছে এই কটার ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাই আসে, এইগুলোর থেকেই কোয়েশ্চেন আসে। বিপাশা কোথা থেকে, মানে বিপাশা বা সতলুজ বলো, শতদ্রু কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেইগুলো নিয়ে এবার আমরা ডিটেলসটা দেখে নেবো যে এরা এই নদীগুলোর প্রত্যেকটা নদীর ডিটেলসটা আমরা এবার একটু দেখে নিই। ঝেলাম বলছে, ঝেলাম সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে ঝিলাম। পীর পাঞ্জালের পাদদেশে অবস্থিত ভেরিনাগ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। ভেরিনাগ মানে সিন্ধু নদীর ঝিলাম নদী কোন নদী, মানে ঝিলাম মানে বিতস্তা নদী কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে ভেরিনাগ থেকে, বা এরকমও কোয়েশ্চেন করে ভেরিনাগ থেকে উৎপন্ন হওয়া নদীর নাম কি, সেটা হচ্ছে ঝিলাম। এটি ভেরিনাগের একটি ঝর্ণা থেকে উৎপত্তি হয়। ঝিলাম শ্রীনগর এবং উলার লেক, যেটা খুব ইম্পর্টেন্ট লেক একটা শ্রীনগরের, কাশ্মীরের, সেটা হচ্ছে উলার লেক। এই উলার লেক শ্রীনগর এবং উলার লেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াতে কিছু অংশ আছে আর পাকিস্তানে কিছু অংশ চলে যাচ্ছে। ঝিলাম পাকিস্তানের ঝাংয়ের কাছে, পাকিস্তানের কোথায়, ঝাং বলে একটা জায়গা, সেখানে চেনাব নদীর সাথে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে ঝিলাম কার সঙ্গে মিলিত হয়, চেনাবের সঙ্গে মিলিত হচ্ছে। কোথায় গিয়ে মিলিত হচ্ছে, পাকিস্তানের ঝাঙ্গে গিয়ে মিলিত হচ্ছে, মিলিত হয়ে তারপরে তো ডাইরেক্ট সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়ে সবগুলো নদী পরপর তারপর সিন্ধু নদীর সঙ্গে মিলে যাবে, মানে ইন্দাসের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে তারপর ডাইরেক্ট চলে যাবে। তাহলে একটা গেল ঝিলাম, এখানেও তাই বলেছে ঝিলাম জয়েন্স উইথ চেনাব নিয়ার ঝাং ইন পাকিস্তান। ঝিলামের ইয়ে হচ্ছে বিতস্তা। ঠিক আছে, চেনাব, আমরা যদি চেনাব দেখি, চেনাব ফর্মড বাই টু স্ট্রিমস, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে ভাগা, দুটো স্রোত, দুটো নদী মিলিয়ে চন্দ্রভাগা নদী তৈরি। ঠিক আছে, চেনাব নদীকে বাংলায় বলে চন্দ্রভাগা। দ্য চেনাব ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আসে, ইন্দাস মানে সিন্ধুর লার্জেস্ট উপনদী কি, লার্জেস্ট মানে সব থেকে বড় উপনদী কি সিন্ধুর, তাহলে কি অ্যান্সার আসবে, চেনাব বা চন্দ্রভাগা। এটা কি, দ্য চেনাব ফ্লোজ অ্যাবাউট 1180 বিফোর এন্টারিং ইনটু পাকিস্তান। তাহলে ইন্ডিয়াতে কতটা রয়েছে, 1180 কিলোমিটার। তার মানে ইন্ডিয়াতে 1180 কিলোমিটার চেনাব নদী, তারপরে গিয়ে ওখানে মিশছে তোমার পাকিস্তানে গিয়ে। সেম জিনিস এখানে লেখা যায়, চেনাব পাকিস্তানে প্রবেশ করার আগে 1180 কিলোমিটার প্রবাহিত হয় ইন্ডিয়ায়। তাহলে এটা গেল চেনাব গেল। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের রাবি বা ইরাবতী। কোথা থেকে অরিজিনেট করছে, রোটাং পাস ইন কুলু। কোথা থেকে, রোটাং পাস ইন কুলু। রোটাং পাস খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু মানে ঘুরতে যাওয়ার জন্য একটা খুব ভালো জায়গা রোটাং পাস। ঠিক আছে, শুনে থাকবে রোটাং পাস। তাহলে কুলু পর্বতের রোটাং পাস থেকে, হিমাচল প্রদেশের কুলু পর্বতের রোটাং পাস থেকে কিন্তু এটা ফ্লো করছে কোথায় না, দ্য চাম্বা ভ্যালি অফ দ্য স্টেট। কোথা দিয়ে ফ্লো হচ্ছে, এটা কোথা দিয়ে যাচ্ছে, চাম্বা ভ্যালি। ইম্পর্টেন্ট নয়, মনে রাখার ব্যাপার নেই, কিন্তু তাও মনে রাখবে চাম্বা ভ্যালি থেকে এটা যাচ্ছে। রবি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ ইন্দাস। হিমাচল প্রদেশের কুল্লু পাহাড়ের রোতাং গিরিপথ থেকে উৎপন্ন এবং চাম্বা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। ঠিক আছে, হয়ে গেল। এরা রবি বলা আছে, তো এটা অ্যাকচুয়ালি সতলুজ এবং বেয়াস হবে, দুটো সতলুজ এবং বিয়াস।
বিয়াস মানে বিপাশা, এই দুটো নদী একসঙ্গে এখানে বলা রয়েছে, সতলুজ আর বিয়াস। বিয়াস কোথা থেকে, মানে বিপাশা কোথা থেকে উৎপত্তি হয়েছে, বিপাশার উৎপত্তি হয়েছে বিয়াস নদী। এই বিয়াস নদীর উৎপত্তি বললাম বিয়াসকুণ্ড থেকে, বিয়াসকুণ্ড রোটাং পাস, রোটাং পাসের বিয়াসকুণ্ড থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতায় রোতাং গিরিপথের কাছে বিয়াসকুণ্ড থেকে উৎপন্ন হচ্ছে বিয়াস নদী। বিয়াস মানে তোমার বিয়াস, দ্যাট মিন্স বিপাশা নদী। এই বিয়াস নদী সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হলো। বিয়াস পাঞ্জাব সমভূমিতে প্রবেশ করে এবং হারিকের কাছে সতলুজের সাথে এসে মিলিত হয়। হারিকে বলে একটা জায়গা পাঞ্জাবে, সেখানে এসে কার সাথে মিলিত হচ্ছে, সতলুজের সাথে মিলিত হচ্ছে। তাহলে বিয়াস গেল। এবার আমরা যদি সতলুজের কাছে আসি, সতলুজ আরেকটা ইম্পর্টেন্ট এখান থেকে আসছে, আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সতলুজ নদী বা শতদ্রু নদী। শতদ্রু নদী কোথায়, লাংচেং খাম্বা in Tibet. The Satluj originates from the Rakkhastal near Mansarovar at an altitude of 4555 meter in Tibet. কি বলছে, তিব্বতের ল্যাংচেন থাম্বা, অ্যাকচুয়ালি লাংচেং খাম্বাত, ঠিক আছে, এটা এটা উচ্চারণ হবে লাংচেন খাম্বাত, তিব্বতে অবস্থিত। সেখানে তিব্বতের এই সতলুজ নদীর লাংচেং খাম্বাম বলে পরিচিত। এবং এর অরিজিনেশন কোথায়, এর অরিজিনেশন হচ্ছে রাক্ষসতাল। কোথায়, মানস সরোবরের রাক্ষসতাল থেকে। এইবার সতলুজ তিব্বতে এই 4555 মিটার উচ্চতায় মানস সরোবরের কাছে রাক্ষস হ্রদ, মানে রাক্ষস তাল বলে এটাকে, রাক্ষস হ্রদ না, রাক্ষস তাল বলে এটাকে, রাক্ষস তাল থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে তারপরে কি হচ্ছে, হিমালয় পর্বতমালার শীতকিলা নদীর মধ্য দিয়ে সতলুজ প্রবাহিত হয় এবং পাঞ্জাব সমভূমিতে প্রবেশ করে। কোথা থেকে প্রবাহিত হয়, হিমালয় পর্বতমালা শীতকিলা নদীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, মধ্য দিয়ে গিয়ে সতলুজ প্রবাহিত হচ্ছে কোথায়, পাঞ্জাব সমভূমিতে। তারপরে তারপর তো সেটা ঢুকে যাচ্ছে তোমার কোথায়, পাকিস্তানে পরে ঢুকে যাচ্ছে। সতলুজের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি আছে, সতলুজের উপর ভাখরানাঙ্গাল ক্যানেল বা ভাখরানাঙ্গাল খাল কিন্তু তৈরি করা হয়েছে। ভাখরানাঙ্গাল বাঁধ বলো বা ভাখরানাঙ্গাল খাল, যেটা রাজস্থানে সতলুজ থেকে উৎপন্ন হয়ে রাজস্থানে মানে জল দেওয়ার জন্য ওখানে একটা ভাখরানাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছিল, ইন্দিরা গান্ধী তৈরি করেছিলেন সেই সময়। তো ভাখরানাঙ্গাল বাঁধটা সেই জন্যই তৈরি করা হয়েছিল, যাতে রাজস্থানের কিছু স্থানে জল পৌঁছয়, একটা ক্যানেল করে, টোটাল ক্যানেল করে রাজস্থান পর্যন্ত জল নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল এই ভাখরানাঙ্গাল বাঁধ প্রকল্পের মাধ্যমে। এবং এই ভাখরানাঙ্গাল ড্যামটা খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করা হয় ভাখরানাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে, তাহলে ভাখরানাঙ্গাল ড্যাম হচ্ছে সতলেজ বা শতদ্রু নদীর উপরে ভাখরানাঙ্গাল বাঁধ অবস্থিত। তাছাড়া আমরা জানি সিন্ধুর আরেকটা জিনিস, আর কি কি ইম্পর্টেন্ট, সিন্ধু জল চুক্তি 1960 সালে, সিন্ধু জল চুক্তি কবে হয়েছিল, 1960 সালে হয়েছিল। এই জল চুক্তির মধ্যে মিডিয়েটর কে ছিল, ওয়ার্ল্ড ব্যাংক ছিল মিডিয়েটর। ইন্ডিয়ার পাকিস্তানের ভিতরে যে সিন্ধু জল চুক্তি হয় সেটার মিডিয়েটর কে ছিল, হচ্ছে পাকিস্তান। তাছাড়া আর কি ইম্পর্টেন্ট আছে, এই জল চুক্তিতে কি হয়েছে না, যে উপরের দিকে তিনটে মেন নদী মানে হচ্ছে সিন্ধু, ঝেলাম আর চেনাব, এই তিনটে নদী যাবে পাকিস্তানে। আর ইন্ডিয়াতে থাকবে, ইন্ডিয়ার এই তিনটে নদীর জল যাবে পাকিস্তানে, আর বাদ বাকি তিনটে নদী মানে বিয়াস, রবি, সতলেজ, এই তিনটে নদীর জল যাবে, মানে 80% জল যাবে তোমার ইন্ডিয়াতে, প্রত্যেকটা 80% ওটারও 80%, বাকি 20% এখান থেকেও আমরা পাঠাবো ওদেরকে, আর ওরা ওখান থেকে 20% এদিকে পাঠাবে। এই হচ্ছে জল চুক্তির মেন এটা ছিল, প্রপোজিশনটা ছিল। কিন্তু এই যে মাঝে যে ঝামেলাটা হলো না, মাঝে রিসেন্টলি যেমন মোদীজি অ্যানাউন্স করেছিল, আমাদের টিম অ্যানাউন্স করেছিল এখান থেকে, আমাদের প্রতিরক্ষা বাহিনী, যে সিন্ধু জল চুক্তি ভেঙে জল বন্ধ করে দেওয়া হবে বা কিছু বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সেই জল চুক্তিটাই হচ্ছে এই জল চুক্তি, যে আমাদের থেকে, যে আমাদের দিক থেকেই ম্যাক্সিমাম নদীগুলো আমাদের দিক থেকেই তো প্রবাহিত হয়েছে। তো সিন্ধু নদীর যদি উপর থেকে যদি আমরা আমাদের বাদ দিয়ে আমরা সেখান থেকে জল চুক্তি, বা প্রত্যেকটা জায়গায় বাদ আছে, বাদের জল যদি আমরা বন্ধ করি তাহলে পাকিস্তান জল পাবে কোথায়, পাবে না। তো সেই জন্যই বলা হয়েছিল যে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে সিন্ধু নদীর আর বেশি কিছু নেই। এবার আমরা চলে আসি আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় নদী যেটা, সেটা হচ্ছে গঙ্গা নদী, যেটা যে নদীকে আমরা অবশ্যই পবিত্র মনে করি এবং পুজো করি, সেই নদী হচ্ছে গঙ্গা নদী। তাহলে গঙ্গা অরিজিনেট কোথা থেকে হচ্ছে, মোটামুটি আমরা সবাই জানি গঙ্গোত্রী গ্লেসিয়ার নিয়ার গোমুখ থেকে উৎপত্তি হয়েছে। কোথায় অবস্থিত, উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টে গোমুখ থেকে, গোমুখের গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। দ্য রিভার ওয়েন ইট অরিজিনেটস ফ্রম দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার নোন অ্যাজ ভাগীরথী। যখন এটা ওখান থেকে উৎপত্তি হয়েছে তখন এর নাম কি ছিল, তখন এর নাম কি থাকে, তখন নাম থাকে ভাগীরথী। তারপরে ভাগীরথী নদী কোথায় এসে গঙ্গা হয়, সেটা হচ্ছে দেবপ্রয়াগে এসে ভাগীরথী মিলিত হয় অলকানন্দার সাথে। ওই দুটো নদী, অলকানন্দা আর ভাগীরথী, দুটো নদী একসঙ্গে মিলিত হয় কোথায়, দেবপ্রয়াগে এসে মিলিত হয়ে নাম নেয় কি, আমাদের গঙ্গা। ঠিক আছে, তাহলে কোথায় এসে মিলিত হচ্ছে, দেবপ্রয়াগে। অলকানন্দা কোথা থেকে অরিজিনেট করছে, অলকানন্দা সতপন্থ গ্লেশিয়ার অ্যাবাভ বদ্রীনাথের উপরে যে সতপন্থ বলে যে গ্লেশিয়ার হিমবাহ রয়েছে, সেখানে কিন্তু উৎপন্ন হচ্ছে অলকানন্দা। তাহলে অলকানন্দা নিয়েছে আপনি। এবার কনসেপ্ট অফ 5 প্রয়াগ,
পঞ্চপ্রয়াগ কি? পঞ্চপ্রয়াগ দেখো, এটা এটা তোমাদের এই হচ্ছে গঙ্গা নদীর আমাদের অল ট্রিবিউটারিজ। ঠিক আছে, গঙ্গা নদী আমাদের যদি ম্যাপে আমরা দেখি তাহলে আমরা এইভাবে দেখব। ঠিক আছে না, ম্যাপে যদি দেখি গঙ্গা নদীর উৎপত্তি স্থল থেকে আমরা এখান থেকে চলে আসলাম। এর পাশে গঙ্গা নদীর পাশে অনেক সময় জিজ্ঞেস করা হয়, কোয়েশ্চেন করা হয় যে গঙ্গা নদীর পাশের শহরগুলোর কথা বলো। ফার্স্টেই হরিদ্বার, তারপরে মুজফফরনগর, মিরাট, বরেলি, আলিগড়, ইম্পর্টেন্ট কানপুরটা মাঝে মাঝেই আসে, কানপুর, রায়বেরেলি। এলাহাবাদ তো অবশ্যই, এলাহাবাদ, প্রয়াগ আছে এলাহাবাদ, বারাণসী, বেনারস, পাটনা, তারপর হচ্ছে তোমার ভাগলপুর, তারপর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে বহরমপুর। ফারাক্কা ব্যারেজ হয়ে, এখান থেকে আমরা জানি ফারাক্কা ব্যারেজ হয়ে কোথায় ঢুকছে? বহরমপুরে ঢুকছে, এই মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। তারপরে সেখান থেকে কলকাতা, হলদিয়া হয়ে টোটাল চলে যাচ্ছে কি আমাদের বে অফ বেঙ্গলে পড়ছে। এই হচ্ছে টোটাল আমাদের গঙ্গা নদী। এবার এই গঙ্গা নদীর থেকে কতগুলো উপনদী কতগুলো উপনদী এসে মিলিত হচ্ছে, যেমন গোমতী, ঘগ্গর, এগুলো হচ্ছে লেফট ব্যাংকের। কোথায়? লেফট ব্যাংক মানে বাম তীরের নদী। বাম তীরে যদি বলে লেফট ব্যাংক রিভার ট্রিবিউটারিজ গুলো কি কি? গোমতী, ঘরঘরা, কোশি। ঠিক আছে, এগুলো হচ্ছে লেফট ব্যাংকের নদী। তাহলে এটা এবার একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। ডিটেলসে আমরা একটু দেখে নিই যে গঙ্গা, দেখো গঙ্গার মেন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে এইমাত্র পড়লাম উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে নদীটি ভাগীরথী নামে পরিচিত। তারপর বদ্রীনাথের উপর অবস্থিত শতপন্থ হিমবাহ থেকে অলকানন্দার উৎপত্তি হয়েছে। অলকানন্দা দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত হচ্ছে। পাঁচটা প্রয়াগ কি কি? এবার যদি বলে পাঁচটা প্রয়াগ, যে পাঁচটা প্রয়াগের কোনটা কোন নদীর সঙ্গে মিলিত হয়ে একটা প্রয়াগ তৈরি হয়েছে, তাহলে দেখো পাঁচখানা প্রয়াগ রয়েছে। ফার্স্ট হচ্ছে বিষ্ণু প্রয়াগ, যেখানে অলকানন্দার সাথে ধৌলি গঙ্গা মিলিত হয়েছে, সেটা হচ্ছে তোমার বিষ্ণু প্রয়াগ। প্রত্যেকটা নদী দেখবে সবকটা নদী অলকানন্দার সাথে এসে মিলিত হয়েছে। তারপরে অলকানন্দা ডাইরেক্ট এসে মিলিত হয়েছে ভাগীরথীর সাথে, তারপরে দুটো নদী মিলিত হয়ে গঙ্গা। দ্যাট মিনস পাঁচটা প্রয়াগে পাঁচখানা নদী অলকানন্দার সঙ্গে এসে মিলিত হচ্ছে। পাঁচটা প্রয়াগ, পাঁচখানা নদী অলকানন্দার সাথে মিশে মিলিত হচ্ছে। সেই নদীগুলো কি কি? সবকটা অলকানন্দা, কমন একটাই অলকানন্দা, সবকটাই অলকানন্দা থাকবে। ঠিক আছে তো, এবার সেই অন্য কোন নদীগুলো? বিষ্ণুপ্রয়াগ কোন নদী মিলিত হচ্ছে শুধু মনে রাখবে এইভাবে, বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গা, নন্দপ্রয়াগে মন্দাকিনী, কর্ণপ্রয়াগে পিন্ডার, রুদ্রপ্রয়াগে মন্দাকিনী, তারপর হচ্ছে তোমার দেবপ্রয়াগে তো ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে। ভারতে গঙ্গার মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উত্তরাখণ্ডে তার মধ্যে 110 কিলোমিটার রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট নয়। উত্তরাখণ্ডে 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে 150 কিলোমিটার, বিহারে 445 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার। ইম্পর্টেন্ট নয় খুব একটা। তো সুতরাং কোনটা কোন নদীর সঙ্গে শুধু কোন প্রয়াগে কোনটা এসে মিলিত হয়েছে সেগুলো শুধু একটু মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে প্রয়াগ থেকে কোয়েশ্চেন দেয়। এই যে সেই প্রয়াগগুলো, ঠিক আছে, কোন নদী এসে কোথায় মিলিত হচ্ছে? এই প্রয়াগে এসে দেবপ্রয়াগ থেকে লাস্টে দেবপ্রয়াগে এসে মিলিত হয়ে সেখান থেকে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে আমাদের গঙ্গা নদী। আমরা যেটা গঙ্গা মা বলেও পরিচিত, মানে আমাদের কাছে পরিচিতি পায়। ঠিক আছে তো, মা গঙ্গা। এবার দেখো আরো কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। আরো কি ইম্পর্টেন্ট বলতে, ধওলাগিরি ও মাউন্ট এভারেস্টের মাঝখানে নেপাল হিমালয় থেকে উৎপন্ন দুটি নদী, গন্ডক নদী উৎপন্ন। কি নদী? গন্ডক। আমি কি বলেছি? ট্রিবিউটারিজ গুলো পড়বো। এবার উপরের দিকের ট্রিবিউটারিজ মানে লেফট ব্যাংকের ট্রিবিউটারিজ গুলো কি কি সেগুলো পড়ে নি। গন্ডক দুটি ধারা নিয়ে যথা কালীগন্ডক আর ত্রিশূল গঙ্গা, এই দুটি ধারা নিয়ে কার সঙ্গে এসে মিলিত হচ্ছে? গঙ্গার সাথে এসে মিলিত হচ্ছে। গন্ডক বিহারের পাটনার কাছে সোনপুরে গঙ্গার সাথে এসে মিলিত হচ্ছে। তাহলে গন্ডকের সঙ্গে আর কোন দুটো নদী মিলিত হয়? কালীগন্ডক আর ত্রিশূল গঙ্গা। কোথায় এসে মিলিত হচ্ছে? পাটনার কাছে সোনপুরে এসে মিলিত হচ্ছে। আরেকটা কি নদী? ঘগ্গর বা ঘাগরা নদী আমরা বলি, ঘাগরা নদী বা ঘগ্গর নদী। মাপচাচুঙ্গ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বিহারের ছাপড়া জেলা, সেখানে গঙ্গার সাথে মিলিত হচ্ছে। কোশি কোথায় মিলিত হচ্ছে? কোশি তিব্বতের মাউন্ট এভারেস্টের উত্তর থেকে উৎপন্ন হয়ে, যেখানে তার নাম অরুণ নামে পরিচিত, সেইটা কোশি নদী কোথায়? বিহারে এসেই তোমার মিলিত হচ্ছে। কোশি নদীকে অ্যাকচুয়ালি বিহারের ত্রাসও বলা হয়, কারণ কোশি নদীর জন্য বিহারে প্রত্যেক বছর বন্যা আসে। কোশি নদী বিহারে এসে আমাদের গঙ্গার সাথে মিলিত হচ্ছে। তাছাড়া আর কে? দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে।
হয়ে পূর্ব প্রান্তে প্রবাহিত হয়ে যেখানে এটি একটি ফাটল উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং অবশেষে হুগলিতে এসে মিলিত হয়। দামোদর আমাদের অ্যাকচুয়ালি গঙ্গা নদী ভারত ওয়েস্ট বেঙ্গলে যখন প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় হুগলি। তো দামোদর নদী ডাইরেক্ট কার সঙ্গে মিলিত হচ্ছে? হুগলি নদীতে এসে মিলিত হচ্ছে। দামোদর নদীর উপনদী, এটা খুব বারবার আসে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে। দামোদর নদীর উপনদী কি? বরাকর। বরাকর কিন্তু বারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বরাকর বারবার আসে যে দামোদর নদীর বা বরাকর কোন নদীর উপনদী, সেটা হচ্ছে দামোদর। সারদা বা সরজু নদী নেপাল হিমালয়ের মিলাম হিমবাহ থেকে উৎপন্ন হয়ে যেখানে এটি গৌরীগঙ্গা নামে পরিচিত, যেখানে ভারত নেপাল সীমান্তে এটিকে কালী বা চৌকো বলা হয়, যেখানে একটি ঘাগরার সঙ্গে মিলিত হয়েছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। সরজু নদী কিসের সঙ্গে মিলিত হয়েছে? ঘাগরা নদীর সাথে মিলিত হয়েছে। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে দার্জিলিং পাহাড় থেকে উৎপন্ন মহানন্দা পশ্চিমবঙ্গে তার শেষ বাম তীরের নদী উপনদী হিসেবে গঙ্গার সাথে মিলিত হয়। তাহলে এদিকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, কোথা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এসে লাস্ট তোমার কোন নদীর সঙ্গে? মহানন্দা। মহানন্দা এসে গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে। মিলিত হয়ে তারপর এটা চলে যাচ্ছে কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বে অফ বেঙ্গলে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে সেটা আমি বলছি পরে। আরেকটা নদী যেটা অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে সোন নদী, গঙ্গার একটি বৃহৎ দক্ষিণ তীরের উপনদী। এতক্ষণ বলছিলাম বাম তীরের উপনদী, বা দক্ষিণ তীরে মানে রাইট সাইডের বিহারের আরাতে গঙ্গার সাথে মিলিত হয় সোন নদী। ঠিক আছে। দেখো গঙ্গার যদি আমি ম্যাপটা যদি আমি দেখি, হয়ে গেল এই যে সোন নদী, এখানে তোমরা দেখতে পাবে এই যে সোন নদী। ঠিক আছে। তো এই সোন নদীটাই তোমার এখান থেকে দেখেছো আড়াতে গিয়ে এই সোন নদী মিলিত হচ্ছে কোথায়? গঙ্গার সাথে। ঠিক আছে। আর এইদিকে এই যে গোমতী, ঘাগড়া যেগুলো বললাম, কোশি, এটা গোমতী, ঘাগড়া, এটা এখানে আসছে। ঠিক আছে। মহানন্দা, এখান থেকে মহানন্দা এসে এখান থেকে মিলিত হচ্ছে। এইবার এই তীরের আরো কিছু কিছু নদী, সেইগুলো এবার দেখে নি যে অন্য তীরের এপাশে দক্ষিণ দিক থেকে মানে ডান তীরের নদীগুলো এবার কি কি আছে সেটা একটু দেখে নি। ডান তীরের নদীগুলো, ডান তীরের মেন নদী হচ্ছে যমুনা নদী। ঠিক আছে। যমুনা নদী গঙ্গা নদীর বৃহত্তম উপনদী। যমুনা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এখানে এটাও কোশ্চেন আসে। যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। নদীর সাথে যোগদানকারী প্রধান উপনদীগুলো কি? এর সঙ্গে যেগুলো যোগদান করে যমুনা নদী একবারে মিশেছে কার সাথে? না গঙ্গার সাথে। কি কি? না হিন্ডন, সিন, বেতুয়া, কেন। কেন নদী কিন্তু খুব বারবার কোয়েশ্চেনে আসে। কেন নদী কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী কেন, খুব ইম্পর্টেন্ট। কেন আর বেতুয়া এই দুটো কিন্তু, হিন্ডানও মাঝে মাঝে আসে। হিন্ডন, কেন, বেতুয়া কোন নদীর উপনদী? এটা হচ্ছে যমুনা নদীর উপনদী। যমুনার বৃহত্তম উপনদী হলো টন। এটা কোয়েশ্চেনটা ইউপিএসসির কোয়েশ্চেন। ঠিক আছে। কিন্তু এখানে তোমরা একটু মনে রাখো, এই কোয়েশ্চেনটা ইউপিএসসির কোয়েশ্চেন। যমুনার বৃহত্তম উপনদী আর কোথাও তুমি পাবে না। যমুনার বৃহত্তম উপনদী হচ্ছে টন। ঠিক আছে, মনে থাকবে। আর কি? নদীর অববাহিকা, যমুনা নদী অববাহিকা। যমুনা নদী, গঙ্গায় কিন্তু যমুনা মানে যমুনা নদীকে খুব পবিত্র বলে মানা হয়, যমুনা নদীকে। এবং আমাদেরও যেমন বিভিন্ন যমুনার নামে প্রজেক্ট করা হয়েছে, নমামি গঙ্গে, নমামি যমুনা, এসব প্রজেক্ট কিন্তু করা হয়েছে। তো এটা কোথায় নদীর অববাহিকা কি কি মানে অ্যাকচুয়ালি কোন কোন স্টেট বা কোন কোন জায়গাগুলো পড়ে, সেটা হচ্ছে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই রাজ্য পর্যন্ত বিস্তৃত তোমার পুরো যমুনা আর গঙ্গা মিলিত হয়েছে এখানে সবগুলো। ঠিক আছে। তো এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের লাস্ট নদী, হিমালয় থেকে বেরোনো লাস্ট নদী, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী, দেখো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে এই জায়গা। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে এইখান থেকে উৎপত্তি হয়ে তিব্বত থেকে, পুরো তিব্বত রিজিয়ান থেকে আসছে, এসে এখানে ঢুকছে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে ঢুকছে ইন্ডিয়াতে ঢুকে ইন্ডিয়ার কিছু তোমার ট্রিবিউটারি এর সঙ্গে এসে মিশে তারপরে ডাইরেক্ট চলে আসছে কিন্তু বাংলাদেশে যমুনা নাম নিয়ে। আর আমাদের এদিক থেকে কি আসছিল? গঙ্গা আসছিল, যে ফারাক্কাবাদ গঙ্গা আসছিল। গঙ্গা এখানে এসে ফারাক্কাবাদ ব্যারেজ থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হুগলি নাম নিয়ে আমাদের কলকাতা এইসব দিকে আসছে হুগলি নাম নিয়ে, আর পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এই যে নদী ব্রহ্মপুত্র নদী কি করে? যমুনা নাম নেয়। বাংলাদেশে যখন প্রবেশ করলো তখন এর নাম হয়ে যাচ্ছে যমুনা। আর এদিকে পদ্মা আসছে, পদ্মা ভাগ হয়েছে কোথায়? ফারাক্কা ব্যারেজের ওখানে ভাগ হয়েছে, ভাগ হয়ে হুগলি নদী ডাইরেক্ট বঙ্গোপসাগরে চলে আসছে। আর পদ্মা নদী
তোমার মিশছে এই যমুনার সঙ্গে, মিশে মেঘনা নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মেঘনা নাম নিচ্ছে কি, মেঘনা, তাহলে মেঘনা কোন কোন দুটো নদীর মিলিত স্থল, মিলনস্থলে মিলিত হয়ে মেঘনা নদী উৎপত্তি হচ্ছে? একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে যমুনা। যমুনাটা কোন কোন নদী? না ব্রহ্মপুত্র নদী। যখন বাংলাদেশে ঢোকে সেটাকেই বলা হয় যমুনা নদী। আর ফারাক্কা ব্যারেজ থেকে আরেকটা যেটা নদী, আর যে গঙ্গা নদীর শেষ অংশ যেটা বাংলাদেশ এই আমাদের সুন্দরবনে এসে বদ্বীপ সৃষ্টি করে, এবং বদ্বীপ সৃষ্টি করে তোমার বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করে এখানে বে অফ বেঙ্গলে বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী হুগলি নদী নামে আমরা এটাকে জানি। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে ডিটেলস কিন্তু তোমার ব্রহ্মপুত্র নদী বলে দিলাম। ব্রহ্মপুত্র নদী এবার কি আছে, ব্রহ্মপুত্র নদী কি কি কোথা থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে দেখে নি একবার শুধু চোখ বুলিয়ে নেওয়া যাক না। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি মানস সরোবরের কাছে কৈলাস পর্বতমালা চেমা উংডুং হিমবাহ থেকে। চেমা উংডুং নামটা মানে মোটামুটি একটু উদ্ভট টাইপের নাম, কিন্তু মনে রাখবে চেমা উংডুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়, একটু আগেই বললাম, সাংপো নামে ওখান থেকে যায়। পুরো ব্রহ্মপুত্র পুরো তিব্বতের উপর দিয়ে সাংপো নাম নিয়ে এই ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হচ্ছে। তারপরে কোথায় ঢুকছে? রাঙ্গো সাম্পো হলো তিব্বতে ব্রহ্মপুত্রের প্রধান ডান্ত্রের উপনদী। দরকার নেই আমাদের জন্য, এটা একদমই ইম্পর্টেন্ট নয়। ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের সাদিয়া শহরে এসে পশ্চিম ভারতে প্রবেশ করে। সাদিয়া শহরে কোন জায়গা? নামচা বারোয়া। ঠিক আছে, কোন জায়গা? নামচা বারোয়া একটা পাহাড়। নামচা বারোয়া পাহাড় ওই অরুণাচল প্রদেশে অবস্থিত। সেইখান থেকে কিন্তু ও ডাইরেক্ট বাধা পেয়ে সেখান থেকে প্রবেশ করে কোথায়? না ইন্ডিয়াতে প্রবেশ করছে। ব্রহ্মপুত্রের প্রধান বাম তীরের নদীগুলো কি কি? লোহিত, দিবাং। আর যখন এটা অরুণাচল প্রদেশে যখন এটা প্রবেশ করছে তখন এটা দিহাং নাম নিয়ে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করে। তারপরে অরুণাচল প্রদেশে যখন থাকছে তখন দিহাং নাম নিয়ে টোটাল ইন্ডিয়াতে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এর প্রধান বাম তীরের উপনদীগুলো কি কি? বাম তীরের উপনদী মানে হচ্ছে তোমার লেফট ব্যাংক ট্রিবিউটারিজ কি কি? লোহিত, দিবাং, সিকাং, বুড়িদিহাং আর ধানসিঁড়ি। ঠিক আছে, এই কয়টা। ধানসিঁড়ি, লোহিত, ধানসিঁড়িটা আসে মাঝে মাঝেই আসে। ধানসিঁড়ি কোন নদীর উপনদী, মানে বা ধানসিঁড়ি রাইট ব্যাংক না লেফট ব্যাংক, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আছে, রাইট ব্যাংক না লেফট ব্যাংক। সুতরাং এটা মনে রাখতে হবে, বাম তীর না ডান তীরের নদী। লেফট ব্যাংক হলে বাম তীরের, ডান তীরের হলে রাইট ব্যাংকের ট্রিবিউটারিজ। তাহলে ডান তীরের নদীগুলো কি কি উপনদীগুলো? সুবনশিরি। একটা হচ্ছে ধানসিঁড়িটা হচ্ছে লেফট ব্যাংকের, আর সুবনশিরিটা হচ্ছে রাইট ব্যাংকের। ঠিক আছে, তো মানার সংকোষ নদীটা আসে বারবার, সংকোষ নদী। আরেকটা নদী এসে এখানে মিলিত হয়, সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী পশ্চিমবঙ্গে যতক্ষণ প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, তিস্তা নদী বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে ডান তীরে গিয়ে মিলিত হয়। ঠিক আছে, তিস্তা নদীও সাংপো থেকেই এই তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে। সাংপো মানে ওখানে ব্রহ্মপুত্র নদী থেকেই উৎপত্তি স্থল ব্রহ্মপুত্র নদী, এবং মিলছেও গিয়ে শেষে গিয়ে লাস্টে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে এই তিস্তা নদী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কিন্তু ডান তীরের যতগুলো মানে হিমালয়ান রেঞ্জের যতগুলো নদী আছে, তিনটে নদীর উপনদী, শাখা নদী, সমস্ত কিছু। এর বাইরে একটা কোয়েশ্চেনও এর বাইরে যাবে না। আমি আবার বারবার বলছি, একটা কোয়েশ্চেন, নট আ সিঙ্গেল ওয়ান, একটা কোয়েশ্চেন, কারণ যা যা ডিটেলস আছে সব ডিটেলস কিন্তু এখানে কভার করা আছে। নট আ সিঙ্গেল ওয়ান, একটা কোয়েশ্চেন। যে পরীক্ষায়, যে এক্সামে হিমালয়ের নদী থেকে যে এক্সাম, যত কঠিন এক্সাম করুক না কেন, এর বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। সুতরাং খুব ভালো করে এই জিনিসটা পড়ে নেবে। আমি নোটসটা দিয়ে দেবো। ঠিক আছে, নোটসটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ভিডিওর সঙ্গে ডেসক্রিপশন বক্সে নোটস পেয়ে যাবে। সুতরাং খুব ভালো করে এই জায়গাটা পড়বে, তিনটে নদীর কি কি, ট্রিবিউটারিজ কি কি, এবং তোমার নদীগুলোর শাখা নদী, উপনদীগুলো কি কি আছে। ঠিক আছে, আর তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখবো উপদ্বীপীয় নদী বা পেনিনসুলার রিভার সিস্টেম যেগুলো আছে, পেনিনসুলার রিভারে কি কি আছে সেটা দেখবো আমরা নেক্সট ডে। ওকে, থ্যাংক ইউ।